গাইনোকোমাস্টিয়া নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ইউটিউব কমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমি দেখতে পাচ্ছি আমি একটা কমেন্ট করেছিলাম। আমি যেটা করেছি সুবিধার জন্য কমেন্টগুলো সব প্রিন্ট নিয়ে নিয়েছি। প্রচুর কমেন্ট এসছে, বিভিন্ন প্রিন্টগুলো নিয়েছি, প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়ে প্রিন্ট নেওয়া হয়েছে। তো আজকে যে একটা দুটো কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে একটা কোশ্চেন্স হচ্ছে একজন ভাই লিখেছিলেন ক্রিয়েটিভ শ্রী বেঙ্গল, ক্রিয়েটিভ শাড়ি বেঙ্গল। উনি লিখেছেন যে স্যার আমার অপারেশন হচ্ছে 4 মাস আগে, এখন কোনো অসুবিধা নেই, শুধু হাত ওপরে তুলতে গেলে হালকা টান লাগছে আর নিপিল অ্যারিয়াটা মাঝে মাঝে ফুলে ওঠে, এটা কি সবার হয়, একটুখানি বলবেন। তো উনি এই জিনিসটা লিখেছেন যে এই ভাই ক্রিয়েটিভ শাড়ি বেঙ্গল, ওটা বোধহয় ওনার অফিসের বা ওনার দোকানের নাম। তো উনি লিখেছেন যে গাইনোকোমাস্টিয়া অপারেশন হয়েছে 4 মাস আগে, হাতটা যদি ওপরে তুলতে গেলে নিচের দিকে একটু টান টান লাগছে। তো এই টান টান লাগাটা স্বাভাবিক কিনা। 4 মাস অবধি টান টান ব্যাপারটা থাকাটা অতটা স্বাভাবিক নয়। এটা অনেক সময়তে প্রমাণ করে যে আপনি হয়তো আমরা যে এক্সারসাইজগুলো বলি গাইনোকোমাস্টিয়া সার্জারি করার পরে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জিম, যাতে বুকের আড়ষ্টটা কেটে যায়, সেটা বোধহয় আপনি ভয়ে করেননি বা টান লাগছিল বলে করেননি। যেটা হয় আমাদের গাইনোকোমাস্টিয়া সার্জারি যখন আমরা করছি, চেস্টে তো সামনের দিকে পেক্টোরালিস মেজর বলে মাসেলসটা থাকে, পেক মেজর মাসেলস থাকে, তার উপরে ব্রেস্ট টিস্যু থাকে। তো যেহেতু পেক মেজর মাসেলের ওপরে সার্জারিটা হচ্ছে, স্বাভাবিকভাবে পেক মেজর মাসেলের ওপরে ট্রমা হয়, মাসেলটার ইনফ্লামেশন হয়। স্বাভাবিকভাবে ওপরের হাতটা টানতে গেলে পরে প্রথম কয়েক সপ্তাহ, ইউজুয়ালি 12 সপ্তাহ 14 সপ্তাহ, মানে 3 মাস 3.5 মাস মতো হাতটা একদম এক্সট্রিম স্ট্রেস করতে গেলে পরে একটু টান টান ভাব মতো লাগতে পারে। তবে এটা এক্সারসাইজ করতে করতে ঠিক হয়ে যাবে। 4 মাস অবধি থাকাটা ঠিক নয়, কিন্তু আমার মনে হয় খুব বেশি নয়। আচ্ছা, আপনি লিখেওছেন হালকা টান লাগে, তার মানে অনেকটা কমে এসছে। এই টান থাকাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আস্তে আস্তে জিনিসটা ডেফিনেটলি কমে যাবে, সুতরাং এই টান থাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর একটা ব্যাপার হচ্ছে, বলছে যে অ্যারিওলাটা একটুখানি ফুলে থাকে। অ্যাকচুয়ালি এই যে অ্যারিওলা, নিপিল এবং অ্যারিওলা, এর ভেতরে কিন্তু মাসেলস থাকে, স্মুথ মাসেলস থাকে। সেই স্মুথ মাসেলসগুলো যদি কোনো উত্তেজনা হয় বা টুইস্ট করা হয়, সেগুলো ছোট হয়, আবার গরম পড়লে পরে বেড়ে যায়। যেমন স্ক্রোটাম বা শুক্রথলি, দেখবেন ঠান্ডার সময় ছোট হয়ে আসে বা স্নান করার সময় ছোট হয়ে আসে, আবার গরমের সময় জিনিসটা লেন্দি হয়ে যায়। তো এটা স্মুথ মাসেলস থাকে, এই স্মুথ মাসেলস থাকার জন্য উঁচু নিচু বা ছোট বড় হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো এই জিনিসটা আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। তবে দেখা গেছে গাইনোকোমাস্টিয়া সার্জারি করার পরে আমরা ট্রান্স এরিওলার ইনসিশন দিই, সেক্ষেত্রে এই আগে যতটা ফুলতো বা বড় হয়ে যেত সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। 50 to 60% রেসপন্স করে, রিডাকশনের রেসপন্সটা হয়। হালকা ফোলা, হালকা টুইস্ট করলে পরে, নিপিলটাকে টুইস্ট করলে পরে শক্ত হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু হবে। কিন্তু মেজর আগে যতটা ফুলে যেত ততটা ফোলা কিন্তু হবে না। তাহলে এই ভাই দুটো প্রশ্নের উত্তর দিলাম, যে 4 মাস হয়ে গেছে এখনও টান টান লাগছে, এই টান লাগাটা স্বাভাবিক কিনা। এই 4 মাসে টান লাগাটা স্বাভাবিক নয়। আপনি ভাই এক্সারসাইজ করুন, টানটা পুরোপুরি চলে যাবে, মালিশ করুন, চলে যাবে। আর নিপলের হালকা পাফিনেস বা ফোলাভাবটা কিন্তু স্বাভাবিক। হালকা ফোলাভাবটা বা টুইস্ট করলে পারে ছোট হয়ে যাওয়া, গরমে একটু বড় হয়ে যাওয়া, এই জিনিসটা হতে পারে। তাহলে এই দুটো জিনিস আলোচনা করলাম। আর একটা ভাই হচ্ছে কমেন্ট করেছেন, সেটা হচ্ছে যে আমি অপারেশনের সময় কি কি সুতো লাগে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। উনি ওখানে কোশ্চেন্সটা করেছেন। উজয় ডিএফ, UJY DF, অ্যাকচুয়ালি আমরা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে কোড নেম ইউজ করি। তো সেখানে উনি এই ভাই লিখেছেন যে স্যার অনেক সময় দেখা যায় যে অপারেশনের পরে সেরোমা জমা হয়, তখন রুগীর কি করণীয় কি, এবং তাতে কি কোনো ক্ষতি হবে? তো গাইনোকোমাস্টিয়া সার্জারির পরে, বা শুধু গাইনোকোমাস্টিয়া সার্জারি বলবো না, যে কোনো ধরনের লাইপোসাকশন প্রসিজিওর করার পরে, সেটা ফেসে বা নেকে লাইপোসাকশন করি, বা আর্মে লাইপোসাকশন করি, বা চেস্টে লাইপোসাকশন করি, বা পেটে লাইপোসাকশন করি, বা থাইয়ে লাইপোসাকশন করি, যেখানে যেখানে আমরা লাইপোসাকশন করি না কেন, সেরোমা জমার একটা চান্সেস থাকে। সেরোমা জিনিসটা কি? সেরোমাটা আমি একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বোঝাবো। সেরোমাটা হচ্ছে, আমাদের অনেকে দেখবেন মুখে ব্রণ হয়, বা আমাদের কারোর নিজেদের না হলে বন্ধু বান্ধবের দেখবেন ব্রণ হয়েছে, বা কোথাও কোথাও ফুসকুড়ি হতে পারে। সেটাকে আমরা যদি খুঁটে দিই, তাহলে দেখবেন সেখান থেকে একটা হলদে টাইপের চটচটে একটা রস মতো বেরিয়ে আসে। এটাই হচ্ছে সিরাম বা সেরোমা। এটা অল্প একটুখানি বেরিয়ে এলে 1 বুঁদ হলো, সেটা যদি অনেকটা জমা হয়, 10 ml 12 ml 50 ml 100 ml,
এবারে আমরা যেহেতু চামড়ার তলায় সার্জারিটা করছি এবং হচ্ছে ছোট্ট ছোট্ট একটা বা দুটো বা তিনটে ফুটো করে করা হয়, তো স্বাভাবিকভাবে চামড়া এবং মাসেলস এই দুটোর মাঝখানে একটা লেয়ার, পটেনশিয়াল লেয়ার তৈরি হলো, সেই লেয়ারে কিন্তু সেরোমা ফ্লুইড জমা হয়। ইউজুয়ালি সেরোমা ফ্লুইড তখনই জমা হবে যদি কেউ প্রেশার গার্মেন্ট না পরেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমার প্রেশার গার্মেন্ট নিয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন। প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, এটা অত্যন্ত জরুরি। শুধু গাইনোকোমাস্টিয়া সার্জারি নয়, যে কোনো রকমের লাইপোসাকশান, যেটা মুখের লাইপোসাকশান বা থাইয়ের লাইপোসাকশান বা চেস্টের লাইপোসাকশান বা বাটাকের লাইপোসাকশান বা অ্যাবডোমেনের লাইপোসাকশান, যে কোনো লাইপোসাকশানে আমরা কম্প্রেশন গার্মেন্ট এই কারণেই, যাতে নেগেটিভ স্পেস তৈরি না হয়, দুটো লেয়ার মাসেল এবং চামড়া যাতে পাশাপাশি থাকে। দুটোর মধ্যে যখনই ফাঁকা তৈরি হবে, প্রকৃতি হচ্ছে শূন্যস্থান হচ্ছে পছন্দ করে না। দেখবেন নতুন হেডমাস্টার একজন অবসরপ্রাপ্ত হলে নতুন একজন হেডমাস্টার চলে আসেন, ক্রিকেট টিমের অধিনায়ক একজন চলে গেলে নতুন একজন ক্রিকেট টিমের অধিনায়ক চলে আসেন, দেশের নেতা নেত্রী পরিবর্তন হন। সেরকম যদি কোনো এমটি স্পেস থাকে, সেই জায়গাটা আমাদের বডি বা আমাদের প্রকৃতি কোনো একটা জিনিস দিয়ে ফিল আপ করে দেবে। তো এই ফিল আপ আমাদের বডির ক্ষেত্রে ফিল আপের খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেরোমা। সেরোমা এক ধরনের ফ্লুইড, একটা জলীয় পদার্থ, রক্ত না, এটা হচ্ছে সেরোমা। হলদে টাইপের হয়, যেটা বললাম কোথাও ফুটে দিলে পরে যে হালকা রস মতো বেরিয়ে আসে, সেই জিনিসটা। তো এই সেরোমা বা সেরাস ফ্লুইড জমা হতে পারে, এবং এই সেরাস ফ্লুইড জমা হওয়ার অসুবিধে হচ্ছে সেরাস ফ্লুইডগুলো ইনফেকশন যদি হয় সেখান থেকে পুঁজ তৈরি হতে পারে, এবং এই সেরাস ফ্লুইড তৈরি হলে পরে বুকটা এবড়ো খেবড়ো হয়ে যেতে পারে। এই সেরাস ফ্লুইড আশেপাশের টিস্যুটাকে খেয়ে নিতে পারে। তো এই জন্যে সেরোমা জিনিসটা কখনোই জমতে দেওয়া যাবে না। তাহলে সেরোমা জমতে না দেওয়ার উপায় হচ্ছে প্রেশার গার্মেন্ট পরা, এবং 2 নম্বর হচ্ছে অবশ্যই চেস্ট ড্রেন দেওয়া। বিশেষ করে যাদের গ্রেড 2, গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া সার্জারি করা হচ্ছে, তাদের অবশ্যই চেস্ট ড্রেন দিতে হবে। আমি অনেক সার্জনকে দেখি তারা চেস্ট ড্রেন দিচ্ছেন না বলে তারা বাহবা নেন, বা তারা উইদাউট চেস্ট ড্রেন করছে, সিঙ্গেল সার্জারি, সিঙ্গেল পোর্ট আমিও করি। যদি গ্রেড 1 হয় সেক্ষেত্রে সিঙ্গেল পোর্ট উইদাউট চেস্ট ড্রেন করা যায়, কিন্তু যখন গ্রেড 2 হয়ে যাচ্ছে, গ্রেড 3 হয়ে যাচ্ছে, চেস্ট ড্রেন যদি না দেই তাহলে কিন্তু সেরোমার চান্সেস বাড়বে। আপনি যদি প্রেশার গার্মেন্ট সঠিকভাবে না পরেন সেক্ষেত্রে হচ্ছে সেরোমা বাড়বে। যার প্রেশার গার্মেন্টের দরকার কিন্তু প্রেশার বেল্ট পরেছে, দেখা যাচ্ছে তার যেখানে লাইপোসাকশন হয়েছে অনেকটা এরিয়া জুড়ে, সব জায়গাতে প্রেশার নেই, সেক্ষেত্রে কিন্তু সেরোমা হবে। আর যদি সেরোমা হয়ে যায় সেক্ষেত্রে উপায় হচ্ছে যে সেরোমাটাকে সিরিঞ্জ দিয়ে সাকশন করে বের করে নেওয়া যায়। যদি স্মল ভলিউম অফ সেরোমা হয়, 10 ml বা 15 ml হালকা রয়েছে সেরোমা, সেক্ষেত্রে বডি অনেক সময় নিজের থেকে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু বেশি পরিমাণ সেরোমা যদি হয়, হাত দিলে বোঝা যাবে তুল করবে, আম পেকে গেলে যেরকম একদম তুল হয়। বা ধরুন সব থেকে ভালো উদাহরণ দেবো, বেলুনের মধ্যে জল হচ্ছে না, আমরা অনেকেই ছোটোবেলায় খেলা করেছি, বেলুনের মধ্যে জল ভরা, তাহলে সেই জল ভরা বেলুন যেরকম তুলে একটা ফিল আসে, একটা নরম নরম ব্যাপার, একটা তুলে ফিল, এবং আপনি ট্যাপ করলে পরে বুঝতে পারবেন যে ভেতরে জল আছে, বা দৌড়লে পরে বা হাঁটলে পরে বোঝা যায় যে ভেতরে কিছু একটা ফ্লুইড মতো রয়েছে, পেশেন্ট নিজে বুঝতে পারেন। তো এই জিনিসটাকে সেরোমা বলা যায়। সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেরোমাটাকে কিন্তু আপনাকে সাকশন করে বের করে দিতে হবে। আমি লাস্ট বোধহয় মাস 6 আগে একজন ডাক্তারবাবুই ছিলেন, ওনাকে আমরা লাইপোসাকশন করেছিলাম। হিউজ গাইনোকোমাস্টিয়া ছিল, গ্রেড 3B ছিল। অ্যাকচুয়ালি উনি প্রচুর ওয়েট লুজ করেছিলেন। ওনার ক্ষেত্রে কিন্তু সেরোমা হয়েছিল, প্রায় 30 ml মতো ফ্লুইড আমরা সাকশন করে বের করেছিলাম। সেরোমা যদি হয় এতে মারাত্মক বিপদের কিছু ব্যাপার নেই, আপনি সাকশন করলে পরে সিরিঞ্জ দিয়ে সুন্দর করে বের করে দেওয়া যায়। এবং ইউজুয়ালি সেরোমাগুলো যদি ইনফেক্টেড না হয়ে যায়, যদি জ্বর না আসে, যদি ব্যথা না হয়, ইউজুয়ালি সেরোমা নিয়ে মারাত্মক ভয় পাওয়ার কিছু নয়। এটা নিয়ে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। তবে আমি পার্সোনালি দেখেছি আমার সিরিজের ক্ষেত্রে সেরোমার চান্সেস অনেক কম। তার কারণ আমার মনে হয় আমি পেশেন্টের সার্জারি করার পরে ছুটি করার সময়েই, আপনারা যারা গাইনোকোমাস্টিয়া সার্জারি আমাদের এখানে করেছেন তাদের দেখবেন, তাদের প্রত্যেককে তারা নিজেদের অভিজ্ঞতা থেকেও হয়তো অনেক জায়গায় বলেছেন, আমরা ছুটির সময় কিন্তু প্রেশার গার্মেন্ট পরিয়ে দিই। অনেক জায়গা থেকে 2 দিন 3 দিন পরে প্রেশার গার্মেন্ট পরে, আমরা ছুটির সময়ই অপারেশনের 4 থেকে 5 ঘন্টা পরেই, অপারেশনের পরে ইমিডিয়েটলি প্রেশার বেল্ট পরিয়ে দেওয়া হয়, এবং ছুটির সময় প্রেশার গার্মেন্ট অবশ্যই আমরা পরিয়ে দিই। আর একটা আছে, আমি ইউজুয়ালি যে প্রেশার, আমরা যে চেস্ট ড্রেনটা হয়, যদি গ্রেড 2 বা গ্রেড 3 হয়, আমরা 24 আওয়ার্স প্রেশার ওই চেস্ট ড্রেনটা রেখে দিই। ফলে ভেতরে যে প্রথম 48 ঘন্টাতেই সব থেকে বেশি ফ্লুইড জমার চান্সেস থাকে, এবং প্রথম 24 ঘন্টাতেই 90% চান্স থাকে ফ্লুইডটা জমবে। তখন যদি ফ্লুইডটা বেরিয়ে আসে, ফার্স্ট 24 ঘন্টাতেই যদি ফ্লুইডটা বেরিয়ে আসে, স্বাভাবিকভাবে পরে জমার চান্সেস কিন্তু অনেক কমে যায়। যেমন আপনি খুঁটে দিচ্ছেন, প্রথমবারে যতটা কষ বেরোলো তারপরে বারে দেখবেন অতটা কষ বেরোচ্ছে না, এই ব্যাপারটাও সেরকম। তো আমি যাদের গ্রেড 2 বা গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া রয়েছে তাদেরকে
সার্জারির টেবিলেই সার্জারির শুরুর শেষের সঙ্গে সঙ্গে প্রেশার বেল্ট পরানো হয়। সার্জারি করে আমরা যখন ছুটি করছি 6 থেকে 8 ঘন্টা পরে, তখন আমরা প্রেশার গার্মেন্ট পরিয়ে দিই এবং ড্রেনটা ইউজুয়ালি 24 ঘন্টা থেকে 36 ঘন্টা মতো ড্রেন রেখে দিই। এটাই আমাদের সেরোমা না হওয়ার কারণ। আর ইনকেস ভাই যেটা বলেছে, যদি সেরোমা হয়েও যায় সেখানে মারাত্মক ভয় পাওয়ার কিছু নেই, সেটাকে সিরিঞ্জ দিয়ে অ্যাসপিরেশন করলে পরে চলে আসে। সেরোমাতে আমাদের দেখতে হবে যাতে সেরোমাতে সুপার অ্যাডেড ইনফেকশন না হয়, সেরোমা থেকে যাতে পায়োমা বা পুঁজ তৈরি না হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমরা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওটাতে। একটা হচ্ছে যে গাইনোকোমাস্টিয়ার সঙ্গে সেরোমার কোনো রিলেশনস রয়েছে কিনা, সেরোমা হলে কি করা যাবে, সেরোমা কিভাবে প্রিভেন্ট করা যাবে, সেটা নিয়ে একটা আলোচনা করলাম। আর একটা আলোচনা করলাম যে অপারেশন করার পরে 4 মাস পরে আমাদের এক ভাইয়ের হাতটা টান করতে একটু অসুবিধে হচ্ছে বা টান টান লাগছে, হালকা টান লাগছে। এই হালকা টান লাগার কি কারণ, কতদিনে ঠিক হয়ে যাবে, সেটা নিয়েও আলোচনা করলাম। তো আপনারা যারা ভিডিও দেখছেন, আমার গাইনোকোমাস্টিয়া, অন্যান্য কসমেটিক সার্জারি, মেল কসমেটিক সার্জারি, ফিমেল কসমেটিক সার্জারি, হেয়ার ট্রান্সপ্লান্ট, ব্রেস্ট অগমেন্টেশন, ব্রেস্ট রিডাকশন, বিভিন্ন ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন। আমি প্রতিটা কমেন্ট নিজে পড়ি এবং ইউজুয়ালি ঘুম থেকে উঠে সকালবেলাতে উত্তর দিয়ে দিই, বা রাতের দিকে শুতে যাওয়ার আগে তখন আমি ইউটিউবের উত্তরগুলো দিয়ে দিই। তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, আমার কমেন্টের উত্তর দিতে খুব ভালো লাগে, আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করতে ভালো লাগে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। নমস্কার, শুভ সন্ধ্যা। ঠিক আছে।